দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নেই। নির্বাচন এবছর হওয়ার সম্ভাবনা ক্ষীণ। নির্বাচন হতে সময় লাগবে। আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন ব্যবস্থা নিয়ে সকল রাজনৈতিক জনমতের মধ্যে আলোচনা চলছে, সমালোচনা চলছে। প্রত্যেকেই যার যার জায়গা থেকে তাদের পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করছেন। যে কোনো মূল্যে তারা এখন নির্বাচনের পথেই এগোচ্ছেন বলে মনে হচ্ছে। বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেকেন্ড লার্জেস্ট পার্টি জামাত ইসলাম, তারপরে ইসলামী আন্দোলন, অন্যান্য ছোট বড় সকল রাজনৈতিক দল, তারা প্রত্যেকেই এখন নির্বাচনমুখী। তবে প্রত্যেকটি দলের মধ্যেই কিছু বক্তব্য হচ্ছে এমন যে বেসিক যে সংস্কার দরকার, সে সংস্কারটাকে সাধন করেই আপনাকে নির্বাচন করতে হবে। আমরা এতদিন মনে করেছি যে নির্বাচন করার জন্য এখন একটাই অন্তরায়, সেটা হচ্ছে আমাদের সংস্কার পূর্ণাঙ্গভাবে হয়নি। সংস্কার না করা পর্যন্ত নির্বাচন করার কোনো সুযোগ নেই। সংস্কার করতে হবে এবং জনগণও কিন্তু এই সংস্কারের পক্ষেই মতামত দিয়েছেন। যার কাছেই আপনি জিজ্ঞেস করবেন নির্বাচন আগে না সংস্কার আগে, দেখবেন ম্যাক্সিমাম মানুষ সেখানে বলার চেষ্টা করবে যে নির্বাচন নয়, সংস্কার আগে, সংস্কারের পরে নির্বাচন। এর অনেকগুলো কারণও আছে যে বাংলাদেশের মানুষ গত 16 বছর পর্যন্ত এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার কিছুই দেখে নাই। যেহেতু অনৈতিকভাবে সমস্ত জায়গায় অনির্বাচিত একটি সরকার ছিল, সে কারণে জনগণ মনে করে যে এই দেশে একটি সুন্দরতম নির্বাচন অনুষ্ঠানের জন্য, আগামীর বাংলাদেশ গঠনের জন্য সংস্কার প্রয়োজন। সংস্কারের পরে যেভাবেই হোক নির্বাচন হতে পারে। বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য আপনার দেরি করতে প্রস্তুত আছে, কিন্তু বাংলাদেশের জনগণ ভিন্ন কোনো উদ্দেশ্যে দেরি করতে প্রস্তুত নয়। এটা আমার মনে হয় নাহিদ সাহেবদেরকে অনুধাবন করতে হবে। আমি যেটা মনে করি, বাংলাদেশের নাহিদ সাহেবের হঠাৎ করে এই মন্তব্য যে নির্বাচন দেরি হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে তিনি যে মন্তব্য করেছেন, বা পরিস্থিতি এখনো ঠিক হয়নি, সেই জায়গা থেকে আমি বলতে চাই যদি তাই হয় তাহলে জনগণের নতুন করে প্রশ্ন তৈরি হবে যে বাংলাদেশে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি কি সরকার ইচ্ছা করে করছে কিনা, সরকার তথা আজকে যারা ছাত্র জনতার দল গঠন করেছে এই দলের পক্ষ থেকে কেউ করাচ্ছে কিনা, নাকি তারাই এই পরিস্থিতি তৈরি করে ধীরে ধীরে একটু সময় ক্ষেপণ করতে চান। এটা এক ধরনের প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে যে নতুন দল সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিষ্ঠিত হওয়ার কারণে তাদেরকে একটু সময় বেশি দেওয়া দরকার, কারণ তারা দলটাকে ঘুচিয়ে মাঠে নামার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় তাদের হাতে নেই। এটা কিন্তু মানুষের প্রশ্ন এবং স্বাভাবিক প্রশ্ন। এই প্রশ্ন আপনি এড়িয়ে যেতে পারবেন না। বিএনপি যখন বলে বারবার যে নির্বাচন খুব দ্রুত দরকার, মানুষ স্বভাবতই বুঝে নেয় যে নির্বাচন খুব দ্রুত দরকার মানে হচ্ছে এই দলটি ক্ষমতায় আসার একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যত দ্রুত নির্বাচন হবে স্বাভাবিকভাবেই তারা ক্ষমতায় চলে আসবে বলে মানুষের ধারণা বা দলের নেতাকর্মীদের ধারণা। তো সেটা তো জনগণ বলবেই যে বিএনপি নির্বাচন দ্রুত চায়, তার মানে এর কারণ হচ্ছে তিনি ক্ষমতায় যেতে চায়। একই উপায়ে বাংলাদেশের জামাত ইসলাম সম্পর্কে অনেকে প্রশ্ন করবে যে জামাত সংস্কার চায়, বলবে যে হ্যাঁ, জামাত আগামীতে ক্ষমতায় যেতে চায়, তাই এমন কিছু সংস্কার চায় যে সংস্কারের মধ্য থেকে তারা আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য একটি সুন্দরতম নির্বাচনের পথে যেতে পারে। এই সমালোচনা কিন্তু জামাতের বিরুদ্ধে মানুষ করবে বা পক্ষেও করবে, বিএনপির বিরুদ্ধে এবং পক্ষে করবে। ঠিক একই উপায়ে যখন নাহিদ ইসলাম সাহেব সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ছিলেন, জুলাই বিপ্লব আন্দোলনের একজন নেতা ছিলেন, সেই নেতা যখন বক্তব্য দিবেন যে দেশের পরিস্থিতি খারাপ বিবেচনায় এবছর নির্বাচন হওয়ার সম্ভাবনা ক্ষীণ, মানে সম্ভাবনা নাই, তার মানে মানুষ এখানে প্রশ্ন তুলবে এখন দুটো জিনিস স্পষ্টতই। এই বর্তমান দেশের পরিস্থিতি খারাপ রাখার পিছনে কি তারা দায়ী, অথবা তারা আগামী নির্বাচনে যেতে পারেন সেজন্য যে পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতির দরকার সেটা নিতেই এই ধরনের তালবাহনা কিংবা বক্তব্য। রাজনীতিতে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। মনে রাখতে হবে আমাদের এই দেশে আমরা ইস্যুতে, যেমন একটি ইস্যু হয়েছে, ইস্যুটা সবার প্রয়োজন, সবাই কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, কিন্তু ইস্যুর বাহিরে নির্বাচনটা কিন্তু এখন সকলের জন্য সকলের প্রয়োজন। যেমন নাহিদ ইসলামের তার দলের নেতাকর্মীরা তার প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট থাকবে, তার দল চাবে যে এই দলটা কিভাবে ভালো করতে পারে,
বিএনপির জায়গায় সঠিক চিন্তা করবে, জামাতের জায়গায় চিন্তা করবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এখন কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী থাকবে। আপনাকে এখন আর কেউ স্পেস দিয়ে কথা বলার সুযোগ নেই। আপনি যখন নির্দলীয় নিরপেক্ষ কোনো ব্যক্তি ছিলেন, যে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, তখন আপনাদের পক্ষে যতগুলো কথা জনগণ বলেছে, স্বভাবতই এখন আর আপনাদের সেই পক্ষে সরাসরি অতগুলো কথা সবাই বলবে না। হ্যাঁ, বলবে শুধুমাত্র তারাই যারা আপনার দলটাকে করে কিংবা দলের একজন ভালো শুভাকাঙ্ক্ষী হিসেবে কথা বলছে। আজকের বাংলাদেশের আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে রোডম্যাপ দিয়েছেন, এই রোডম্যাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে তার যে প্ল্যান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, না হয় আগামী বছর মাঝামাঝি সময়ের নির্বাচন, এই রোডম্যাপের বাহিরে কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত মতামত তেমন ব্যক্ত করে নাই। হয়তো সভা সমাবেশে অনেক চাপ প্রয়োগ করছে, কিন্তু তারাও ধরে নিচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে সময় কিছুদিন দিতে হবে। এবছরই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, না হয় জানুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে, জুনের মধ্যেই হতে পারে নেক্সট ইয়ার 26 সালের। তো সর্বোচ্চ এটা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন যে বাংলাদেশে আগামী নির্বাচন আপনারা যদি কম সংখ্যক সংস্কার চান তাহলে ডিসেম্বরের মধ্যে, একটু বেশি সংস্কার চান তাহলে মার্চ, এপ্রিল, জুনের মধ্যে। তাহলে আমরা কিন্তু ধারণা পেয়ে গিয়েছি। তো যখন আমরা ধারণা পেয়ে গিয়েছি, রাজনৈতিক দল যে কোনো কারণে পক্ষে থাকুক বিপক্ষে থাকুক, তারা এই রোডম্যাপের উপর ভিত্তি করেই তাদের পথ কিন্তু চলছে। এবং এই পথ চলা যে তাদের অন্যায় সেটা নয়, তারা তাদের নির্বাচনমুখী দল হিসেবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে। কিন্তু নতুন করে শঙ্কা তৈরি হচ্ছে নাহিদ ইসলামের এই বক্তব্যে। তিনি যখন বলছেন পরিস্থিতি বিবেচনায়, এবং আমিও এগ্রি যে হ্যাঁ, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত উন্নতি করা যায়নি, তাহলে এখানে কিন্তু প্রশ্নও থেকে যায় যে জনাব নাহিদ ইসলাম সাহেব, গত 8 মাস 7 মাস পর্যন্ত আপনিও দায়িত্বে ছিলেন। আপনার সেই দায়িত্বে থাকা অবস্থায় আপনি কি এই দেশের পুলিশ বাহিনী রিক্রুট করতে পারতেন না? 2 লক্ষ পুলিশ আপনারা নতুন করে কি ছাত্র জনতার পক্ষ থেকে নিয়োগ দেওয়া যেত না? কিংবা বাংলাদেশের এই যে সমস্যাগুলোর কথা আপনি বলছেন, এই সমস্যা উত্তরণে 8 মাস বাংলাদেশের আপনাদের এই সরকার কি করেছে সে ব্যাপারেও তো জনগণের এখন প্রশ্ন তুলবে। আপনি এখন যখন সময় চাবেন যে দেশের পরিস্থিতি বিবেচনায় সময় নিতে হবে, স্বাভাবিকভাবেই আপনার এই সময়টা তো গত 8 মাসও ছিল। তাহলে সেইখানে উল্লেখযোগ্য কি সংস্কার হয়েছে কিংবা কি পরিমাণ বিভিন্ন জায়গার মানে এই যে প্রশাসনিক ক্ষেত্রগুলো সাজানো হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেটা 8 মাসে তেমন একটি হয়নি। তো আগামী কত মাস গেলে এটা আসলে সাজানো হবে, এটা কি সেই দিকে যাবে নাকি মূলত দল সাজানোর জন্য সময় নিচ্ছেন? আমি তরুণদের এই দলের একজন ব্যক্তিগতভাবে ওয়েল উইশার্স, এবং আমি মনে করি তাদেরকে দল সাজানোর জন্য সময় দেওয়া উচিত। কারণ বাংলাদেশের রাজনীতিতে এতটুকু উদারতা হলে আমার পক্ষ থেকে কোনো ধরনের ব্যক্তিগতভাবে ক্ষোভ নেই, তবে সেটাও ক্লিয়ার জনগণের কাছে জানা উচিত। ভিন্ন কোনো মাধ্যমে আপনাদের আন্দোলন সংগ্রামের প্যাটার্ন এমনভাবে হওয়া উচিত যাতে করে আপনারা আপনাদের দল গুছানোর সময় পান। কিন্তু জনগণে যেন এই সন্দেহটা তৈরি না হয়, যেভাবে অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন দাবি দেওয়াকে কেন্দ্র করে জনগণ বুঝে ফেলেছে, আপনাদের দাবিটা দিয়েও কিন্তু এখন জনগণ বুঝে ফেলছে যে আপনারা দল গুছানোর জন্যই হয়তো নির্বাচন দেরি করতে চান। নাহিদ ইসলাম সাহেব, আজকের এই কথাগুলো আমি দল নিরপেক্ষ এই কারণেই বললাম, বাস্তবতা জনগণের মধ্যে এটাই। জনগণের মধ্যে উচ্ছ্বাস, উৎকণ্ঠা, আবেগ, ভালোবাসা সেটা পরিস্থিতি বিবেচনায় তৈরি হয়। আজ আপনার জন্য যেরকম অন্ধ সমর্থন করবে, কালকে আপনাকে অন্ধ সমর্থন করবে, এটা ভাবা ভুল। এই রাজনৈতিক সংগঠনগুলোকে বাংলাদেশে আমরা দেখেছি, বিশেষ করে এই নতুন সংগঠনকে এই বিপ্লবের পরে অনেকেই প্যাট্রোনাইজ করেছে, অনেকেই ভালোবেসেছে, অনেকেই চিন্তা করেছে দলটা থাকুক, গড়ে উঠুক। কিন্তু যখন এই দলের বিভিন্ন নেতাকর্মীর বক্তব্য বিভিন্নভাবে হচ্ছে, বোঝা যাচ্ছে না যে দলটা কোন দিকে যাচ্ছে, কোন পথে যাচ্ছে, অনেকেই কিন্তু পিছুটান দিচ্ছে। এবং এটাই বাস্তবতা। রাজনীতিতে শত্রু মিত্র সবাইকে নিয়েই আপনাকে পথ চলতে হবে। অতএব এই দলের দর্শন, এই দলের চিন্তা, এই দলের ভবিষ্যৎ, এই দলের ম্যানিফেস্টো কি হবে, এটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু এই দলকে আগামী দিনে যে সমালোচনার বাহিরে রাখার আর কোনো রাস্তা নেই, সেটা স্পষ্ট হয়েছে গতকালকে নাহিদ ইসলাম সাহেবের বক্তব্যে। নাহিদ ইসলাম সাহেবকে এখন প্রমাণ করতে হবে যে কি কারণে এই বছর নির্বাচন করা আদৌ সম্ভব নয়, এবং সেটার মধ্যে তাদের কোনো কারণ নেই। এটা জনগণকে প্রমাণ করার মধ্য দিয়েই
তাদের পথ চলতে হবে। নাহিদ ইসলাম যেভাবে ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে জাতির কাছে তার নিজের ব্যক্তিগত অবস্থানটা ক্লিয়ার করতে সক্ষম হয়েছে, নাহিদ ইসলাম সাহেবরা আগামী দিনে তাদের এ ধরনের প্রশ্নের সম্মুখীন হলে তারা সেটার জবাব দিতেও পারবে। তবে একটি কথা আমি বলে রাখি, বাংলাদেশি কালচারে আমরা নতুনদেরকে যেরকম প্রশ্নে জর্জরিত করি, বাংলাদেশে পুরানদেরকে আমরা সেই প্রশ্ন করি না। প্রশ্ন থাকতে পারে, পুরানদেরকে আর প্রশ্ন তোলে লাভটা কি? আমরা তো তাদেরকে চিনি এবং জানি। তারপরেও ন্যায় নিষ্ঠা একনিষ্ঠতার ভিত্তিতে আপনাকে পুরানদেরকেও যে প্রশ্ন করবেন, নতুনদেরকেও তাই করবেন। আমাদের দেশে সভা সমাবেশ অনুষ্ঠান বিভিন্ন দল করলে আমরা প্রশ্ন করি না যে আপনি কোত্থেকে অর্থ পেলেন, কিভাবে এই প্রোগ্রামটা করলেন, কিংবা কেউ আমার জানা মতে এখন পর্যন্ত সংবাদ সম্মেলন করে বলে না যে এই সংগঠনের এই আয় হয়েছে, এই ব্যয় হয়েছে, এখান থেকে এই অনুষ্ঠান হয়েছে। আমরা কিন্তু নতুন যত সংগঠনই প্রতিষ্ঠিত হয়, শুরুতেই আমরা দেখি সবার একটাই প্রশ্ন, আপনি এটা কেন করলেন, আপনি এটা কিভাবে করলেন। এই প্রশ্ন করাটা অবশ্যই সঠিক, কিন্তু এই প্রশ্ন সকলের জন্যই। কারণ এই বাংলাদেশে সকলকেই সমানভাবে স্পেস দিয়ে পথ তৈরি করে তাদেরকে রাজনীতিতে জায়গা করে দেয়া উচিত। রাজনীতিতে মৌখিক অনেক বক্তব্য থাকে, বাস্তবতা অনেক কঠিন, এবং কঠিন যে এটাই বাস্তবতা। যারা আপনার সহযোগিতা করছে, কেউ না কেউ কোনো না কোনো স্বার্থ সিদ্ধির জন্যই সহযোগিতা করছে। যারা রাজনীতি করছেন, কোনো না কোনো স্বার্থের জন্যই আপনি রাজনীতি করছেন। দেশ গঠন তো থাকবেই, কিন্তু আপনার ব্যক্তিগত একেবারেই কিছু থাকবে না, ইন্টারেস্ট। এইভাবে কোনো মানুষ বাংলাদেশে এই মুহূর্তে পাবেন না। অতএব আমাদের এই রাজনীতিতে স্বার্থ, আমাদের এই রাজনীতিতে ব্যক্তিগত চিন্তা, আমাদের এই রাজনীতিতে রাষ্ট্র গঠন, দেশ গঠন, সব চিন্তার আলোকেই সম্মিলিত প্রয়াসে আমরা পথ চলছি, এবং সেভাবেই পথ চলা উচিত বলে আমি মনে করি। আজকের যে প্রসঙ্গটা আমি বলছি সেটা হচ্ছে নাহিদ ইসলাম সাহেবের এই বক্তব্য নির্বাচনকে দেরি করা, প্রলম্বিত করার একটি সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেটা কিন্তু এখন আলোচনা সমালোচনার জায়গায় প্ল্যাটফর্ম তৈরি হয়ে গিয়েছে। অতএব আগামীর বাংলাদেশ গঠনের জন্য আমাদের সেই চিন্তা করা উচিত, যেই চিন্তাটা আমরা 5 তারিখের সময় ঐক্যবদ্ধভাবে করেছিলাম। আজও আমি বলছি ভিডিওর মাধ্যমে, আমি সংস্কার চাই। নির্বাচন যদি দেরি হয়, সেটা হতে হবে একমাত্র সংস্কারের জন্যই দেরি হতে হবে। নির্বাচন যদি দেরি হয়, সেটা হতে হবে একমাত্র দেশের সকল পর্যায়ে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপনের জন্যই দেরি করতে হবে। কিন্তু নির্বাচন যদি দেরি হয় অন্য কোনো ভিন্ন কোনো উদ্দেশ্যে, কিন্তু সেখানে সংস্কার ভিন্ন আদৌ সম্ভব না, সে ধরনের ভিন্নতার মধ্যে তো কোনো ফায়দা নেই, বরং সেটা দেশের পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যেতেও সহায়ক হতে পারে বলে আমি মনে করি। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমার আস্থা, বিশ্বাস, ভালোবাসা রয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকেও আজকের আমাদের সবাইকে মিলে সংস্কারের পথে হাঁটলে সহযোগিতা করা, অব্যাহত রাখা এবং সংস্কার সাধন করে একটি গণতান্ত্রিক পথে এগিয়ে যাওয়া উচিত বলে মনে করি। আমার এখনো বিশ্বাস রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অন্যায়ভাবে বাড়তি 2-1 দিন সময়ও তিনি ক্ষমতায় থাকবেন না। তিনি এখন পর্যন্ত যা করছেন জনতার জন্য, জনগণের জন্য, আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গঠনের জন্য এবং একটি সুন্দরতম দেশ উপহার দেওয়ার জন্যই তিনি তার প্রচেষ্টা অব্যাহত রাখছেন। আশা করি নাহিদ ইসলামরা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, তারাও বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের সাথে যে ধরনের ঐক্যবদ্ধতার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে দেশ উত্থানের সৈনিক, অগ্রণী ভূমিকা পালনকারী ব্যক্তিকে গুলি করে পিটিয়ে তারপরে হত্যা করা হয়েছে। এই হত্যা কর্মকাণ্ডটি যারা ঘটিয়েছেন তারা দীর্ঘ প্রায় গত 16 বছর পর্যন্ত অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করে চলেছিল ওই অঞ্চলে। ওই অঞ্চলের যে এমপি ছিলেন সেই আবু রেজা নদভীর একান্ত সহচর হিসেবে পরিচিত সেই ব্যক্তিরাই আবার এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এই 2 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি গত প্রায় 13 বছর পর্যন্ত জুলুম অত্যাচারের শিকার হয়ে দেশান্তরিত হয়ে দেশের বাইরে ছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি দেশে এসেছেন এবং দেশে এসে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন বলে এলাকাবাসী বলছেন। আরেকজন ব্যক্তি 24-এর যে জুলাই, সেই জুলাই অভ্যুত্থানের সামনে থেকে মিছিল মিটিং করে, সভা সমাবেশ করে মানুষদেরকে একত্রিত করার চেষ্টা করেছিলেন। সেই ব্যক্তিদেরকেও হত্যা করা হয়েছে। কিভাবে হত্যা করা হয়েছে সেটা শুনলেও আপনি অবাক হবেন যে তাদেরকে সালিসির নামে ডেকে নিয়ে তারপরে সেই জায়গায় মাইকে অ্যানাউন্সমেন্ট করে তাদের উপরে
সরাসরি অতর্কিত গুলি, হামলা, তাদেরকে মারধর করা সহ বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। বাংলাদেশের কোনো জাতীয় পত্রপত্রিকায় খুব একটা এই নিউজকে, এই জুলাই বিপ্লবের পক্ষের এই দুইজন ব্যক্তির জন্য খুব একটা ভালোভাবে নিউজ আমার চোখে আসেনি, কিন্তু আমরা অনলাইনে দেখেছি। বিশেষ করে মাহমুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত আমার দেশ পত্রিকায় আমি এই নিউজটি ভালোভাবে দেখতে পেরেছি। আমার দেশ পত্রিকাটি আমার হাতেই রয়েছে এই মুহূর্তে। এই হচ্ছে সেই নিউজের অংশটা দেখতে পাচ্ছেন, এই যে এখন ক্যামেরার সামনে ধরা, এটাই হচ্ছে আমার দেশের নিউজ। এই হচ্ছে আমার দেশ পত্রিকা। আমি শুরুতে এ কারণে আমার দেশ পত্রিকাকে ধন্যবাদ জানাই যে নিউজটি আজকের বাংলাদেশের সমগ্র পত্রপত্রিকা, টিভি চ্যানেলে থাকার কথা সেখানে নেই, কিন্তু আমার দেশ সাহস করে এই নিউজটি ছাপিয়েছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এই নিউজের মধ্যেই যদি আজকের আমাদের এই যোদ্ধারা সীমাবদ্ধ থাকেন, যাদেরকে ঘরে ঘরে গিয়ে গিয়ে এখন হত্যা করা হবে, টার্গেট করা হবে, নির্যাতন করা হবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। একটু যদি কারণটা দেখেন, তাহলে কারণটা আমি এই পত্রিকার আলোকে যদি আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন যে কি ঘটনা সেখানে ঘটেছে। আমার দেশ পত্রিকা বলছে, জুলাই যোদ্ধা সহ 2 জামাত কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে, ডেকে নিয়ে গুলি করে আওয়ামী ক্যাডাররা। একজনের নাম হচ্ছে নেজামউদ্দিন আর একজনের নাম আবু সালেক, এবং এই দুইজনের বয়স কাছাকাছি। নেজামউদ্দিনের বয়স 45 এবং আবু সালেকের বয়স হচ্ছে 40। চট্টগ্রামের সাতকানিয়ায় 2 জামাত কর্মীকে গুলি করে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার এওচিয়া ইউনিয়নের সনখোলা এলাকায় গত সোমবার রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করে তাদের বেধড়ক পেটায় উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য নজরুল ইসলাম মালিকের লোকজন। একই সঙ্গে তিনি সাবেক এমপি আবু রেজা নেদুবির ঘনিষ্ঠ সহযোগী। নিহতরা হলেন, একটু আগে আমি তাদের পরিচয় দিয়েছি। এ সময় আরো 5 জন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন হচ্ছেন। নিহতদের মধ্যে নেজামউদ্দিন আওয়ামী শাসনামলে বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি হয়ে দেশ ছেড়ে সৌদি আরবে ছিলেন, আর আবু সালেক 24 জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা হয়ে তাদের পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে ডেকে নেওয়া হয়েছিল বলে কেউ কেউ জানিয়েছেন। আজকে তাদেরকে নির্মমভাবে সেখানে ডেকে নিয়ে তারপরে হত্যা করা হয়েছে, এবং তাদেরকে হত্যার সময় আবার সেই হত্যাটা তারাই করেছে যেই ব্যক্তি, সেই মানিক, যে বিভিন্ন সময় অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, সেই মানিকই আবার আজকের এই হত্যাকাণ্ডটির নেতৃত্ব দিয়েছে এবং তাদেরকে ডাকাত বলে সেখানে বিভিন্নভাবে গণধোলাই দিয়েছে। এই যে নেজামকে আজকের গণপিটুনিতে হত্যা করা হয়েছে, তিনি কেন লক্ষ্যবস্তুতের কারণ হলেন সেটা আমার দেশ বলছে। নেজাম জামাতের সক্রিয় কর্মী ছিলেন, তার উপরে অতিমাত্রায় অত্যাচার, নির্যাতন চালানোর কারণে তিনি এক পর্যায়ে বিদেশ পালিয়ে যেতে বাধ্য হন। সম্প্রতি তিনি দেশে ফিরে নানান সামাজিক কর্মকাণ্ড শুরু করেন, বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিতে থাকেন। এতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আরো বেশি ক্ষিপ্ত হয়। আবু সালেক ছিলেন জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা। নিহত আবু সালেক আওয়ামী লীগ সরকারের সময় বেশ নির্যাতনের শিকার হয়েছিলেন। তার নামে বেশ কয়েকটি মিথ্যা মামলা ছিল। গা বাঁচাতে গ্রাম ছেড়ে চট্টগ্রাম শহরে বসবাস করেছিলেন। জুলাই বিপ্লবের শুরু থেকেই ছিলেন মাঠে। সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত আছে, ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী লীগের মালিক, যেই মানিক এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বলে এখন পর্যন্ত মানুষ বলছেন, সেই মানিক ছিলেন দুর্ধর্ষ, চরম মাত্রার একজন ক্যাডার। মানিক উপজেলা আওয়ামী লীগের সদস্য হলেও প্রভাব প্রতিপত্তি কম ছিল না। এলাকার বাসীর কাছে তিনি ছিলেন ত্রাস। 2015 সালের 7 জানুয়ারি সানখোলা এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান হাফেজ আহমদ সায়নের বাড়িতে তার বেআইন আনোয়ারা বেগম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই মামলার প্রধান আসামি মানিক। এরপর তাকে গ্রেপ্তার অভিযান চালালে তাকে পাওয়া না গেলেও তার বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি। অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা মানিকের ব্যবহৃত মোবাইল ফোন কল দিলে তা বন্ধ পাওয়া যায়। বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। সাতকানিয়া থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এদিকে 2 জামাত কর্মী পিটিয়ে হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে বলে অভিযোগ করছে দলটি। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে উপজেলা জামাতের আমির
কামাল উদ্দিন সেক্রেটারি মোহাম্মদ তারেক হোসেন বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এওচিয়া ছনখোলা গ্রামটি বহু আগে থেকেই সন্ত্রাস কবলিত এলাকা। সন্ত্রাসী মানিক চেয়ারম্যান পাহাড়ি গাছ ও ইটভাটা নিয়ন্ত্রণ নিতে একাধিকবার সন্ত্রাসী হামলা হত্যাকাণ্ড ঘটিয়েছে। তার মদদেই জামাতের 2 কর্মী নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার তিনি তদন্ত চান এবং বিচার চান। বিচার কার কাছে চাইবেন? বাংলাদেশে এখন যারা বাংলাদেশের এই 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, এদেশের সকল দল মত ধর্ম পেশার মানুষরাই সাহায্য করেছেন, সেই দলের মধ্যেও তো একটা হচ্ছে জামাত ইসলাম। আর তার চেয়েও বড় কথা হচ্ছে 2 জন ব্যক্তি গত আওয়ামী লীগের আমলে জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয়ে তারপরে তারা একজন দেশান্তরিত ছিলেন, আর একজন দেশের মধ্যে ছিলেন, তাও ছিলেন আবার তার এলাকা থেকে চট্টগ্রামে এসে পালিয়েছিলেন। এই 2 জনকে আজকের মাইকে ডেকে হত্যা করে আওয়ামী লীগের লোকেরা, এর চেয়ে ঘৃণিত, এর চেয়ে খারাপ কাজ, এর চেয়ে ঐতিহাসিক আর কিছুই হতে পারে না। বর্তমানে এই সরকারের আমি স্পষ্ট করে বলতে চাই, আপনারা জুলাই বিপ্লবের আন্দোলনের সক্রিয় কর্মীদেরকে হত্যা করানোর জন্য আপনাদেরকে বসানো হয়নি। আপনাদেরকে বসানো হয়েছে বাংলাদেশের সমগ্র মানুষের শেখ হাসিনার ফ্যাসিজম থেকে মুক্ত করে একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য। আপনারা দ্রুত যদি এই বিচার ব্যবস্থা কায়েম করতে না পারেন, তাহলে প্রত্যেকটি জায়গায় এই ধরনের কর্মকাণ্ড বেরিয়ে চলবে এবং তাতে একটা সময় গিয়ে কারো হাতে আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আমি আপনাদের মাধ্যমে স্পষ্ট করে বলতে চাই, এই 2 জন জামাত নেতা হত্যার যেমন বিচার দ্রুত কার্যকর করতে হবে, পাশাপাশি বাংলাদেশের কোনো জায়গায় যাতে কোনো ধরনের কোনো ব্যক্তির উপরে আক্রান্ত করার দুঃসাহস কেউ না দেখায়, সেজন্য আওয়ামী দোসরদেরকে অতি দ্রুত গ্রেপ্তারের আওতায় এনে প্রত্যেক জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এটাই হচ্ছে আজকের বক্তব্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই 2 ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতুল